নমস্কার। রুনার সংগ্রহ কবিতা ও গল্প চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে স্বর্গের বাহন সৈয়দ মুস্তাফা সিরাজের জনপ্রিয় কর্নেল সিরিজের একটি রহস্য গল্প। এই গল্প সমগ্রে দ্বিতীয় গ্রন্থে অন্তর্ভুক্ত। গল্পে কর্নেল নীলাদ্রি সরকার তার সঙ্গী জয়ন্ত এমন এক রহস্যের মুখোমুখি হন যার কেন্দ্রে রয়েছে একটি পুরনো কবরস্থান, একটি রহস্যময় ছবি এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়া নানা কুসংস্কার। ঘটনাগুলিকে প্রথমে অলৌকিক মনে হলেও কর্নেল তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ, যুক্তিবোধ ও অনুসন্ধানী ক্ষমতার সাহায্যে একের পর এক সূত্র জোড়া লাগান। আমার গল্প পাঠ যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গল্প শুরু করছি। স্বর্গের বাহন, তারই প্রথম পর্ব, এক তসবির কে লিয়ে। সেবার জানুয়ারি মাসে জাহানাবাদের ঐতিহাসিক নিজামত কেল্লা রক্ষণাবেক্ষণের ভার কেন্দ্রীয় প্রত্ন দপ্তরের হাতে গেলে দৈনিক সত্যসেবক পত্রিকায় যখন সেই খবর চোখে পড়ার মতো করে প্রথম পাতায় বেরুল, তখন একটু অবাক লেগেছিল। তারপর আরও অবাক হলাম যখন পত্রিকার চিফ অফ দ্য নিউজ ব্যুরো তারক গাঙ্গুলি আমাকে জাহানাবাদ ঘুরে এসে একটি জাঁকালো গোছের রিপোর্টাজ লেখার ফরমাশ করলেন। হাঁ করে তাকিয়ে আছি দেখে গাঙ্গুলিদা দাঁতে পাইপ কামড়ে বললেন, কি বুঝলে? জাহানাবাদ ঘুরে এসে কিছু লিখতে হবে? শুধু ঘোরা নয়, পর্যবেক্ষণ করতে হবে। গাঙ্গুলিদা পাইপের ডগায় জ্বলন্ত লাইটার ঠেকিয়ে বললেন, একজন ভালো রিপোর্টার হতে গেলে এটাই প্রথমে দরকার, পর্যবেক্ষণ। গাঙ্গুলিদা পর্যবেক্ষণ। ধোঁয়ার ভেতর গাঙ্গুলিদা প্রতিধ্বনি তুলেই ক্ষান্ত হলেন না। ব্যাপারটা যথেষ্ট জোরালো করার জন্য ইংরাজিতে উচ্চারণ করলেন, কিন অবজারভেশন। শ্বাস ছেড়ে বললাম, কর্নেলও ঠিক এই কথাই বলেন। গাঙ্গুলিদা ভুরু কুচকে বললেন, হু ইজ দ্যাট ফেলা? আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড কর্নেল নীলাদ্রি সরকার। গাঙ্গুলিদা হাসলেন, তাই বলো, সেই সান্তাক্লজ বুড়ো? কেমন আছেন ভদ্রলোক? অনেক দিন তার কোনো সাড়া পাচ্ছি না। শখের গোয়েন্দাগিরি ছেড়ে ধর্মকর্মে মন দিলেন নাকি? না না, এখনও গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছেন, তবে পাখি, প্রজাপতি, অর্কিড, ক্যাকটাসের পেছনে। গাঙ্গুলিদা আর আমার কথার কান দিলেন না। গম্ভীর হয়ে ধোঁয়ার ভেতর বললেন, ওকে মাই বয়, উইশ ইউ গুড লাক। অফিস থেকে বেরিয়ে যখন রাস্তায় নেমেছি, তখন রাগ, দুঃখ, অভিমান, হতাশায় আমার মন ভারাক্রান্ত। তবে স্পেশাল রিপোর্টার পদে প্রমোশন পেয়েছি। একখানা সাংঘাতিক রাজনৈতিক স্কুপ কাগজে ঝেড়ে দিল্লি অবধি কাঁপিয়ে দেবার ফিকিরে রাজনৈতিক মহলে ছোঁক করে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো এই মামুলি অ্যাসাইনমেন্ট। তাও অন্য কোথাও যেতে হলে কথা ছিল, সেই ধ্যারে গোবিন্দপুর, জাহানাবাদ। শুনেছি নবাব আমলে সেখানে নাকি দেশের রাজধানী ছিল। পরের যুগে ইংরেজরা স্থানটিকে লন্ডনের চেয়েও সমৃদ্ধশালী বলে বর্ণনা করেছেন। কিন্তু ইংরেজরাও তো সেখানে বেশি দিন পা রাখেনি। রাজধানী সরিয়ে এনেছিল কলকাতা শহরে। আসলে কোনো জনপদ, তা যতই সমৃদ্ধশালী হোক, যখন নিজের ভেতর থেকে পথ ধরতে শুরু করে, তখন স্বয়ং ঈশ্বরও তার পতন রোধ করতে পারেন না। জাহানাবাদ কবে মরে হেজে গেছে, এখন সে নিতান্ত গোর স্থানে পরিণত। সাদা কথায় প্রেতপুরী।
কিছু কিছু রোম্যান্টিক স্বভাবের মানুষ আছেন যারা এই সব প্রেতপুরী আর কবরখানার নাক গলাতে ভালোবাসেন। তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক। ইদানিং আবার এই এক হাওয়া উঠেছে, মাটির তলায় যা কিছু পাওয়া যায় তাই নাকি হাজার হাজার বছরের পুরনো, কিংবা নিদেনপক্ষে গুপ্ত যুগে। জাহানাবাদের মাটি খুঁড়ে তেমন কিছু পাওয়া গেলেও কথা ছিল, সেখানে বড়জোর নবাব টবাব লোকেদের কবর আর বাসভবনের ধ্বংসাবশেষ ছাড়া আর কি আছে? আমাকে সেখানে এভাবে ঠেলে দেওয়ার মানে জ্যান্ত অবস্থায় কবরে পাঠানো। অতীতে যা মরে হেজে গেছে তার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। জীবন্ত বর্তমানই আমার প্রিয়, কারণ আমি তার মধ্যে হাঁটছি, শ্বাস নিচ্ছি, তার কাছ থেকে পাওনা আদায় করছি। বর্তমান আমার রক্তে আছে, আর কি না আমাকে জোর করে কবরে ঠেলে দেওয়া হচ্ছে। গাঙ্গুলিদারে নিশ্চয়ই কোনো চক্রান্ত। কারোর কাছে আঁচ করে থাকবেন আমি একটা পলিটিক্যাল স্কুপ করতে চলেছি, তাই আমাকে সে ক্রেডিট থেকে বঞ্চিত করে এই উদ্ভুটে অ্যাসাইনমেন্টে পাঠাচ্ছেন। আমি কি জানি না গাঙ্গুলিদা আমার প্রমোশনে খুশি হননি? আলবাত জানি। চিতপুর রেল ইয়ার্ড ওয়াগন ব্রেকারদের ব্যাপারে যে স্টোরিটা করেছিলাম, ম্যানেজিং এডিটর প্রশান্ত চ্যাটার্জির নেকনজরে পড়ার পক্ষে সেটাই যথেষ্ট, এবং আমার প্রমোশনের একমাত্র কারণ ছিল সেই নেক নজর। আর গাঙ্গুলিদা কিনা চোখ নাচিয়ে বলছিলেন, কবে দিলাম জয়ন্ত, করে দিলাম, খাইয়ে দিও। কিছুক্ষণ পর অভিমান আর হতাশাটা চলে গেলে যা বাকি রইল তা রাগ। রাগ এলে নাকি আমার মুখে আগুন জ্বলা ভাব থাকে না, কাঁচা উচ্ছের রস গেলার ভাবটাই ফুটে ওঠে। চিফ রিপোর্টার মধুদা কথাটা বলেছিলেন একবার, কারণ তিনি রোজ নাকি আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাড সুগার কমাতে এই বস্তুটি পান করেন, কাজেই তিনি ব্যাপারটা বোঝেন। যাই হোক, আমি গাঙ্গুলিদার মুণ্ডুপাত করছিলাম, বারবার ওর হাত পা বেঁধে জাহানাবাদের কবরে ঢোকাচ্ছিলাম। আর সেই সময় কেউ বলে উঠল, কবর কারুর কারুর পক্ষে নিরাপদ জায়গাও হতে পারে ডার্লিং। চমকে উঠে দেখলাম যদুঘর সদৃশ্য বিশাল ড্রয়িং রুমের কোণার দিক থেকে একটা অদ্ভুত খুরপি হাতে নিয়ে আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড কর্নেল নীলাদ্রি সরকার এগিয়ে আসছেন। সাদা গোঁফ দাড়ির মধ্যিখানে তার অসম্ভব শক্তিশালী সরু সরু দাঁতগুলো দেখা যাচ্ছে। প্রকাণ্ড দেহটিতে তখনও গার্ডেনিং উর্দি চড়ানো, সুতরাং বুঝতে পারছিলাম ছাদের প্লান্ট ওয়ার্ড থেকে সদ্য অবতরণ করেছেন। ডাইনে মোড় নিয়ে তিনি বাথরুমে অদৃশ্য হলেন। তারপর ষষ্ঠীচরণ ট্রেতে করে কফি আর স্ন্যাক্স রেখে গেল সোফা টেবিলে। তাকে আজ একটু গম্ভীর দেখাচ্ছিল, সম্ভবত প্রভুভৃত্যে কিছু নিয়ে মন কষাকষি হয়ে থাকবে, এবং তাতে অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘকাল ধরে দেখে আসছি এই ব্যাপারটা ঘটে আসছে। তবু সেই ষষ্ঠী বহাল আছে, বা কর্নেল তার বাবামশাই পদেই অধিষ্ঠিত আছেন। কবরকে বিপজ্জনক জায়গা মনে করা হয়। আমার বৃদ্ধ বন্ধু পুনঃপ্রবেশ করলেন, সোফার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে আসতে আসতে বললেন, কারণ বাইবেলে বলা হয়েছে বিহোল্ড। ডার্লিং, তবু কবর কোনো কোনো জীবিত মানুষের পক্ষে ভ্রমণের জন্য আদর্শ স্থান হতে পারে, বিশেষ করে যদি তা ঐতিহাসিক গোরস্থান হয়। চিয়ার আপ জয়ন্ত, চিয়ার আপ। ভীষণ অবাক হয়ে বললাম, কি আশ্চর্য, আপনি কি থট রিডিং শিখেছেন? হাত তুলে কর্নেল বললেন, দরকার দেখি না। আশা করি তুমি লজিক শাস্ত্রের নাম শুনে থাকবে। কলেজে আমার পাঠ্য ছিল। এক মুঠো স্ন্যাক্স তুলে নিয়ে বললাম, কিন্তু এক্ষেত্রে তা অবান্তর। আমি আপনার এ ঘরে যখন ঢুকি তখন আপনি ছাদে। তাছাড়া ঘরে ঢোকার পর আমি এমন কিছু বলিনি ষষ্ঠীকে, কিংবা বললেও আপনার পক্ষে শোনা সম্ভব ছিল না যে আমি কবর নিয়ে মাথা ঘামাচ্ছি। অতএব হয় আপনি টেলিপ্যাথি নয়তো থট রিডিংয়ের সাহায্যে আমার ভাবনাটা টের পেয়েছেন। কর্নেল হাসি মুখে পর থেকে কফি ঢাললেন, তারপর পেয়ালা চুমুক দিয়ে বললেন, জয়ন্ত, প্রবাদ আছে,
ময়রা নাকি সন্দেশ খায় না। অন্তত বরাবর তোমার ব্যাপারে লক্ষ্য করে আসছি যে কাগজের লোক হয়েও কাগজে যে ছাপা হয় সে সম্পর্কে তোমার ঔৎসুক্য কম। আজ তোমাদের এবং আর অন্যান্য কাগজে খবর বেরিয়েছে জাহানাবাদের ঐতিহাসিক নিজামত কেল্লা কেন্দ্রীয় প্রত্নদপ্তরের হাতে গেল। সুতরাং এবার সেখানে ট্যুরিস্ট ব্যুরো একটি পর্যটন ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েট বলতে দাও আমাকে। এই খবর থেকে আমার পক্ষেও সিদ্ধান্ত নেওয়া সোজা যে ট্যুরিস্ট দপ্তর এবার পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য খবরের কাগজে প্রচুর বিজ্ঞাপন দিতে থাকবেন। সেই বিজ্ঞাপনের লোভে সব কাগজই ওদের খুশি করার জন্য রিপোর্টার পাঠিয়ে খুব জাঁকালো রিপোর্টাস ছাপবে। আর বাধা দিয়ে বললাম, কিন্তু কবরের চিন্তাটা কিভাবে? কর্নেলও বাধা দিয়ে বললেন, ওই দেখো ছাদ থেকে নামবার সিঁড়ি। নামবার সময় আমার চোখে পড়ল তোমার মুখে ভীষণ তিতি বিরক্ত ভাব। তারপর আমার চোখ গেল ওই টেবিলে। ফোন ডাইরেক্টরিটা তলা থেকে ওপরে উঠে এসেছে এবং ফোনটা উল্টোভাবে বসানো রয়েছে। সুতরাং তুমি কোথাও টেলিফোন করছিলে। তার চেয়ে বড় কথা, তুমি আমার কাছে এমন অসময়ে এসেছো। কর্নেল ঘড়ি দেখে বললেন, 5:30 বাজে। এখন তোমার অফিসে থাকার কথা, অথচ তুমি অফিস থেকে হন্তদন্ত হয়ে আমার কাছে এসে তেঁতো মুখে টেলিফোন করেছ। নিশ্চয়ই শিয়ালদা স্টেশনে জাহানাবাদগামী ট্রেনের সময়গুলো জানতে চেয়েছিলে। আসলে আমার খুলির ভেতর প্রাকৃতিক কম্পিউটারটি খুব দ্রুত কাজ করে ডার্লিং। কর্নেল হাসতে লাগলেন। তারপর বললেন, ফের যাই হোক, কফি জুড়িয়ে যাচ্ছে। গরম কফি মানুষের এনার্জি বাড়ায়। কফির পেয়ালা তুলে নিয়ে চুমুক দিয়ে বললাম, কিন্তু কবরের কথাই ভাবছিলাম, তার মানে নেই? আছে। কর্নেল তার সাদা দাঁড়িতে হাত বুলিয়ে বললেন, এই অ্যাসাইনমেন্টে তুমি খুশি হওনি? আর সত্যি জাহানাবাদে অন্যান্য ঐতিহাসিক জায়গার তুলনায় কবরের সংখ্যা বেশি। নিজামত কেল্লার ভেতরই এক বিশাল কবরখানা। এমত অবস্থায় যিনি তোমাকেই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাকে তোমার মনে কোণে কবরে পাঠানোই স্বাভাবিক। সদ্য প্রমোশনের পর সব সাংবাদিকই চাইবেন জব্বর বা চমকপ্রদ কিছু এক্সক্লুসিভ স্টোরি করে বুঝিয়ে দিতে যে যোগ্য লোককেই প্রমোশন দেওয়া হয়েছে। ডার্লিং, মানুষের আশা আকাঙ্ক্ষা সনাতন কাল থেকে অনেকখানি ছকবন্দী। যাই হোক, তুমি কফি খেয়ে নাও। মেঘনা চাইতে জলের মতো তুমি এসে গেছো। নইলে তোমার অফিসে একবার ফোন করব ভাবছিলাম। কি ব্যাপার? কাকতালীয় যোগ মনে হলেও ব্যাপারটা তা নয়। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, চলো একটু ঘুরে আসা যাক। 6টায় যাব বলে কথা দিয়েছি। আমার বৃদ্ধ বন্ধু যখন কোনো প্রশ্নের জবাব দেন না, তখন বুঝতে পারি উনি কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় ডুবে আছেন। গাড়ি স্টার্ট দিয়ে শুধু জেনে নিয়েছিলাম কোথায় যেতে হবে। উনি আসতে বলেছিলেন পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট ধরে এগিয়ে মুনলাইট হোটেলের কাছে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। মিনিট 20 লাগলো জ্যাম ছাড়তে। একটু এগিয়ে গেলে কর্নেল বললেন, বাঁ দিকের রাস্তাটা গলি বলাই ভালো। শীতের দিনে 5টা বাজতেই সন্ধ্যার আবছাওয়া ঘনিয়ে এসেছে। সবখানে আলো জ্বলে উঠেছে। এই গলিটা একেবারে অন্ধকার আর নিঝুম। লোডশেডিং বলে মনে হচ্ছিল না, কারণ সব বাড়ির ভেতর আলো জ্বলছিল। সম্ভবত এই গলির স্ট্রিট ল্যাম্পগুলো বহুকাল ধরে অদৃশ্য। পুরসভা তো থেকেও নেই। একটু পরে কর্নেল গাড়ি থামাতে বললেন। বাঁ দিকের একটা বাড়ির গেটের মাথার যথেষ্ট জঙ্গল এবং তা থেকে হলুদ ফুলের মতো একটু আলো জুকজুক করছে। সেই আলোয় জীর্ণ গেটের ডান দিকে এক টুকরো মার্বেল ফলকে জাহানাবাদ প্যালেস লেখা আছে দেখে চমকে উঠলাম। কর্নেল বললেন, এসো। গেটের কাছে যেতেই মন্ত্রবলে গরাদ দেওয়া প্রকাণ্ড কপাট একটু ফাঁক হলো।
কিন্তু কোনো দারোয়ানকে সেলাম দিতে দেখলাম না। একজন প্রৌঢ় এবং একজন বহু ব্যবহৃত স্যুট টাই পরা ভদ্রলোক যেন অপেক্ষা করছিলেন। করমর্দন এবং অভ্যর্থনা করে আমাদের নিয়ে গেলেন। ছোট্ট একটি হলঘরের ভেতর কাঠের সিঁড়িতে জীর্ণ কার্পেট পাতা রয়েছে। দোতলার একটা ঘরের সামনে দাঁড়িয়ে ভদ্রলোক একটু কাশলেন। ভেতর থেকে গম্ভীর স্বরে উর্দু ভাষায় কেউ কিছু বলল। তখন পর্দা তুলে ভদ্রলোক একটু ঝুঁকে আদাব দিলেন। তারপর আমাদের ভেতরে যেতে ইশারা করলেন। ঘরের ভেতর গদি আঁটা ইজি চেয়ারে এক বৃদ্ধ বসে টেবিল ল্যাম্পের আলোয় কি একটা বই পড়ছিলেন। কর্নেল আদাব দিলেন, কিন্তু উনি উঠে দাঁড়িয়ে করমর্দনী করলেন। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জাহানাবাদের নবাব মির্জা মোহাম্মদ বসির খানকে দেখে নবাব সংক্রান্ত মোহ চলে গিয়েছিল। একেবারে সাধারণ মানুষের মতো চেহারা, পরনে ঢিলে পাজামা কোর্তা, শ্যাওলা রঙের শাল জড়ানো, রোগা সিরিঙ্গি গড়নের মানুষ, গোঁফ দাড়ি পরিষ্কার কামানো, নাকটা অসম্ভব খাঁড়া। এরকম চেহারার মানুষ মুসলিম মহল্লায় অসংখ্য দেখেছি। নবাব সাহেব মৃদু হেসে কর্নেলকে ইংরেজিতে বললেন, শুনেছি আপনি কফির ভক্ত। বলতে পারেন, তবে এই মাত্র কফি খেয়ে বেরিয়েছি। নবাব সাহেব একটু হাসলেন। আমার কফি খাওয়া ডাক্তারের বারণ, এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। ফরিদ, যাও কফি লাকে আও জলদি, আর শোনো, দরওয়াজা বাহার সে বন্ধ করকে যাও। ফরিদ সাহেব নামে সেই প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করলে বুকটা ধরাস করে উঠল। নবাব সাহেব গম্ভীর হয়ে চাপা গলায় বললেন, এই বাড়িতে নাক গলানো সাহেবের স্বভাবের লোক আছে, হুট করে এসে ঢুকে পড়বে। কর্নেল বললেন, তাহলে শুরু করুন নবাব সাহেব। নবাব সাহেব আগের মতো চাপা গলায় বললেন, তখন টেলিফোনে আসল কথাটা বলতে পারিনি বলেই আপনাকে গরিবখানায় ডেকেছিলাম কর্নেল। যাই হোক, সেই কথাটাই বলে ফেলি। উনি আমার দিকে একবার তাকালে কর্নেল বললেন, জয়ন্তর সামনে বলতে বাধা নেই, আপনি বলুন। নবাব সাহেব বললেন, আমার ছোট ভাই মির্জা নাসির খায়ের কথা আপনাকে বলেছি। সে গত জুন মাস থেকে পাগল হয়ে গেছে, তাও বলেছি। কিছুদিন আগে নাসির হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গতকাল আমার বোন সামিমারা বেগমের চিঠি পেয়েছি। নাসিরকে নাকি সে কেল্লাবাড়ির পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছে। জাহানাবাদে থাকে আমার বোন। হ্যাঁ, সে বিধবা। দুটি যমজ মেয়ে আছে, এখনো বিয়ে দিতে পারেনি তাদের। বুঝতেই পারছেন, সরকারি বৃত্তি বন্ধ হওয়ার পর আমাদের পরিবার কি দুর্দশায় কাল কাটাচ্ছে। নবাব সাহেব বদ্ধ দরজার দিকে সন্দিগ্ধ দৃষ্টি তাকালেন। তারপর ফিসফিস করে বললেন, এতদিনে আমার সন্দেহ হয়েছে সামিমারার স্বামী জর্জিস খাঁকে কে খুন করেছিল। খুন করা হয়েছিল? হ্যাঁ, 2 বছর আগে আমাদের কেল্লাবাড়ির পারিবারিক কবরখানায় তার লাশ পাওয়া যায়। তার মাথার পেছন দিকে ভোঁতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। আশ্চর্য ব্যাপার, লাশটা পাওয়া যায় ভোরবেলা। জর্জিসের 2 যমজ মেয়ে কবরখানায় ফুল দিতে গিয়েছিল তাদের দাদামশাই অর্থাৎ আমার বাবার কবরে। যাই হোক, পুলিশ সেই খুনের কোনো কিনারা করতে পারেনি। জর্জিস সাহেব কবরখানায় কেন গিয়েছিলেন জানা যায়নি। না, সেটাই তো অদ্ভুত লাগে। অবশ্য সে ছিল আমাদের তখনকার নিজামত ট্রাস্টের বেতনভোগী কেয়ারটেকার। কিন্তু এটুকু বোঝা গিয়েছিল, সে রাত্রে কবরখানায় ঢোকে এবং আততায়ী তাকে খুন করে পালায়। আপনার কাকে সন্দেহ হয়েছিল বলছিলেন? নবাব সাহেব আবার ফিসফিস করে বললেন, নাসিরই হয়তো খুন করেছিল। ভগ্নিপতিকে খুন করার ধাক্কায় সে পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত। কেন তিনি ভগ্নিপতিকে খুন করবেন? নবাব সাহেব একটু চুপ করে থেকে বললেন, নাসির বরাবর বাউন্ডুলে স্বভাবের মানুষ। সে বেশি দূর লেখাপড়া শেখেনি। নেশা ভাং খেত, টোটো করে ঘুরে বেড়াতো সবসময়। জাহানাবাদে কিছুদিন দিদির কাছে, আবার কিছুদিন এখানে আমার কাছে, এই করে থাকতো।
খারাপ লোকেদের সঙ্গেই তার ছিল যত মেলামেশা। জর্জি সাহেব খুন হওয়ার সময় নাসির কোথায় ছিলেন? জাহানাবাদে বোনের বাড়িতে। কিন্তু ভগ্নিপতিকে খুন করার কী উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার ধারণা? নবাব সাহেব করুণ হাসলেন। সেটা খুঁজে বের করার জন্যই আপনার শরণাপন্ন হয়েছি কর্নেল। কিন্তু এতকাল পরে? নবাব সাহেব উঠে বন্ধ দরজার কাছে গেলেন। এতক্ষণ দেখলাম কপাটে একটা ম্যাজিক আই রয়েছে। সেখানে চোখ রেখে বাইরেটা দেখে নিয়ে এসে তারপর নিজের আসনে বসলেন। বললেন, আমার বোনের চিঠিতে একটা অদ্ভুত কথা লেখা আছে। নিজামত কেল্লার কবরখানায় ভূত প্রেতের উপদ্রবের কথা সবাই জানে। শামীম আরা লিখেছে, ইদানিং প্রায় প্রতি রাত্রে এসে জানলা থেকে কবরখানায় কাউকে চলাফেরা করে বেড়াতে দেখে। শামীম আর খুব সাহসী মেয়ে। এক রাত্রে সে খিড়কি দিয়ে বেরিয়ে টর্চের আলো ফেলতেই মূর্তিটা যেন কবরে ঢুকে গেল। কর্নেল একটু হাসলেন। কবরে ঢুকে গেল কিভাবে তা লেখেননি আপনার বোন? না। নবাব সাহেব গম্ভীর হলেন আরও। আপনি তার মুখে সব শুনতে পাবেন। শামীম আরা অত পর্দা মানে না। লোরেটোর ছাত্রী ছিল। আমার পরিবারের দুর্ভাগ্যের কথা কি আর বলবো। প্রিভিস পার্স বন্ধ হওয়ার পর আমরা প্রায় ফকির হয়ে গেছি। নইলে জর্জিসের সঙ্গে ওর কি বিয়ে হতো? জর্জিস ছিল আমাদেরই কর্মচারী। অবশ্য সেও গ্র্যাজুয়েট ছিল। লখনৌ থেকে কলকাতায় পড়তে এসে আত্মীয়তা সূত্রে আমাদের সঙ্গে চেনা জানা হয়েছিল। বিশ্বাসী এবং আপনজন হিসেবে তাকে জাহানাবাদ নিজামত কেল্লার কেয়ারটেকার পদে নিযুক্ত করা হয়। আপনার বোনেরও কি সন্দেহ যে তার স্বামী তার ছোট ভাই খুন করেছেন? নবাব সাহেব মাথা নেড়ে বললেন, না না, স্বামী মারা তেমন কিছু লেখেনি। ওর চিঠিতে শুধু দুটো ঘটনার উল্লেখ আছে। এক, রাত বিরেতে কবরখানায় জলজ্যান্ত ভূত দেখা। দুই, পাঁচিলের ওপর পাগলা নাসিরকে দেখা। এই থেকে আমার সন্দেহ কবরখানায় একটা রহস্যজনক ব্যাপার আছে। আমি বলে উঠলাম, গুপ্তধন নয় তো? নবাব হেসে বললেন, ওসব জিনিস গল্পে উপন্যাসে থাকে, আপনারা বোধ করি জানেন না। মুসলিমদের কবরে নগ্ন মৃতদেহ ঢাকার জন্য 3 টুকরো সাদা থান কাপড়, অর্থাৎ যাকে বলা হয় কাফন, তা বাদে আর কিছু রাখা ইসলামী শরিয়ত অনুসারে হারাম, নিষিদ্ধ। তা গর্হিত পাপ। আমাদের বংশের যা ইতিহাস, তাতে গুপ্তধনের অস্তিত্ব অসম্ভব নয়। তা যদি থাকেও কবরে থাকবে না। কর্নেল বললেন, মৃতদেহের মধ্যে আংটি বা গলার হার? বাধা দিয়ে নবাব বললেন, না, সব খুলে নেওয়া হয়। যে অবস্থায় মাতৃগর্ভ থেকে মানুষ ভূমিষ্ঠ হয়, সেই অবস্থায় সে কবরে যাবে। শুধু নগ্নতাজনিত লজ্জা নিবারণে ওই কাফন তাকে ঢেকে দেওয়া হবে, নইলে মৃত ব্যক্তির অনন্ত নরক। এতক্ষণে ফরিদ সাহেব দরজা খুলে নিজেই ট্রেতে করে কফি নিয়ে ঢুকলেন। নবাব সাহেব বললেন, ফরিদ আমাকে ছেড়ে যায়নি, নইলে আমাকে বোনের কাছে চলে যেতে হতো। আমার স্ত্রী বহু বছর আগে মারা গেছেন। 2 ছেলে বিদেশে মেম বিয়ে করে সংসার পেতেছে। তারা আর বুড়ো বাবাকে একটা চিঠিও লেখে না। এক মেয়ে, সে থাকে কুয়েতে স্বামীর সঙ্গে। বছরে একবার আসে, সেই টাকা কড়ি পাঠায়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই যে সুপ্রিম কোর্ট অবধি মামলা লড়ে হেরে গেলাম, তার সব খরচ আমার মেয়ে নার্গিস আরাই জুগিয়েছিল, নইলে আমার সাধ্য ছিল না। নিন, কফি খান আপনারা। ফরিদ, তুমি একটু বাইরে নজর রাখো। হারামজাদা সকাল থেকে আমার ঘরের আনাচে কানাচে ঘুরঘুর করে বেড়াচ্ছে, কী মতলবে কে জানে। ফরিদ সাহেব বেরিয়ে গেলে কর্নেল একটু হেসে বললেন, এই হারামজাদাটি কে? বিড্ডু খাঁ, আমাদের নিজামত কেল্লার একজন সহিসের বংশধর। আমাদের কলকাতার এই বাড়িতে সে বাবুর্চির কাজকর্ম করে। নাসিরকে সে কোলে পিঠে করে মানুষ করেছিল। নাসিরের খাতিরেই তাকে বহাল রাখা হয়েছিল, নইলে ওই চোট্টা দাগাবাজকে কবে জুতো মেরে বিদেয় করে দিতুম। বিড্ডুকে এখনও আছে আপনার কাছে? নবাব সাহেব তাড়িয়ে তাড়িয়ে কফি খাচ্ছিলেন। বললেন, বেহায়ার মতো পড়ে আছে, কবে ছাড়িয়ে দিয়েছি, যেতেই চায় না, পা ধরে কান্নাকাটি করে। অগত্যা কী করব বলুন? আর ফরিদও বলল, একজন বাবুর্চি তো দরকার।
বিড্ডু যখন বিনা বেতনে থাকতে চাইছে থাক, ও অবশ্য রাঁধেও খাসা। কর্নেল কফিটা দ্রুত শেষ করে চুরুট ধরিয়ে বললেন, 2 বছর আগের এক হত্যা রহস্যের কিনারা এতদিন পরে করতে পারবো কি না জানি না, তবে এই সুযোগে ঐতিহাসিক জাহানাবাদ আমার দেখা হবে। আমার দিক থেকে সেটাই লাভ। নবাব সাহেব কর্নেলের হাত ধরে বললেন, আমার বোন খুব আতঙ্কিত হয়ে পড়েছে, সেজন্যই আপনার সাহায্য চেয়েছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক্ষেত্রে পুলিশের কাছে যাওয়ার মতো কোনো নির্দিষ্ট অভিযোগ তার হাতে নেই, অথচ সে আশঙ্কা করছে যেন শিগগিরই তার জীবনে আবার সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। কর্নেল একটু অবাক হলেন। স্বামী মারা তাই লিখেছেন বুঝি? হ্যাঁ, পাগলা নাসিরকে দেখার পর তার আতঙ্ক আরও বেড়ে গেছে। নাসির তো ওর সহোদর ভাই, তাহলে সে? নবাব জিভ কেটে ঈষৎ লজ্জিত মুখে বললেন, গুছিয়ে বলতে পারছি না, আমারই দোষ। নাসির আমার আর শামীম আমার বৈমাত্রেই ভাই। আমার বাবার 2 স্ত্রী, নাসিরের মা ছোটি বেগম আর আমাদের মা ছিলেন বারি বেগম। নাসিরের জন্মের পর তার মা মারা যান, সেই জন্যেই তো বিড্ডু তাকে কোলে পিঠে মানুষ করেছিল। কর্নেল উঠে দাঁড়ালেন, একটু হেসে বললেন, যা জানা গেল আপাতত এই যথেষ্ট, চলি নবাব সাহেব। নবাব সাহেব সিঁড়ির মাথা অবধি আমাদের এগিয়ে দিয়ে বললেন, কোনো অসুবিধা হবে না আপনার, সেই বন্দোবস্ত করে রেখেছি। বলে নিচে ঝুঁকে ডাকলেন, ফরিদ, ফরিদ, কাহা হ্যায় তুম? সিঁড়ির নিচ থেকে সাড়া এলো, হাম ইহাঁ নবাব সাহাব। जो खत लिख के दिया तुमको, कर्नल साहब को दे दो और उन लोगों का गेट तक पहुंचा दो। জি নবাব সাহাব। হল ঘরে দাঁড়িয়েছিলেন ফরিদ সাহেব। আদাব করে কর্নেলকে খামে আটা একটা চিঠি দিলেন, তারপর আমাদের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে চুপচাপ গেট বন্ধ করে চলে গেলেন। গাড়িতে স্টার্ট দিয়েছি, হঠাৎ একটা বেঁটে মোটাসোটা গুঁফো লোক গাড়ির পাশে এসে ঝুঁকে বলে উঠল, সাব সাব সাব, শুনিয়ে সাব শুনিয়ে। কর্নেল একটু হেসে বললেন, তুমি বিড্ডু খাঁ? সে কপালে হাত ঠেকিয়ে আদাব দিয়ে বলল, জি হাঁ সাব, আমি বিড্ডু আছি, একটু বাদ বলবো সাব, কিছু মনে করবেন নাই। না না, বলো বিড্ডু, কি বলবে? बड़ा नवाब साहब कथा विश्वास करबें ना साहब, छोटो नवाब साहब को उन्हीं दवा पिला के पागल बन दिया सिर्फ एक तस्वीर के लिए। तस्वीर? जी हाँ, पिक्चर साहब पिक्चर। বলেই বিড্ডু হঠাৎ আবছা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কর্নেল ও আমি মুখ চাওয়াচাই করলাম, তারপর গিয়ার টেনে অ্যাক্সিলিটারে পায়ের চাপ দিলাম। পার্ক স্ট্রিটের মোড়ে আর চোখে দেখলাম গোয়েন্দা প্রবর চোখ বন্ধ করে আছেন, দাঁতের ফাঁকে চলন্ত চুরুট। গল্প পাঠ শেষ হলো। এতক্ষণ গল্প বলছিলাম রুনা মুখার্জি। সকলে ভালো থাকবেন।